Just wait a minute. After 1 minute later, I will start my class. Have patience. MD Polok, how are you? Walaikum assalam. Yes, I am also fine. Okay, just wait a minute. And you? I am also fine. How are you? Okay, thank you. আগামীকাল হচ্ছে শুক্রবার, আগামীকালও আমি পড়াবো। শনিবার থেকে ঈদের ছুটি থাকবে। শনি, রবি, সোম, মঙ্গল 4 দিন আমাদের ছুটি থাকবে। তবে শনিবার এবং রবিবার 2 দিন তো অবশ্যই ছুটি থাকবে। সোমবার থেকে যদি কেউ পড়তে চান আমাকে বলবেন। সবাই যদি রাজি থাকে বা যদি সময় থাকে তাহলে আমি রাত 10টায় একটা ক্লাস নিতে পারি। 10টায়, এটা সবাই আমাকে হোয়াটসঅ্যাপে একটু বলবেন। আসসালামু আলাইকুম রাজু ভাইয়া, হাউ আর ইউ? ক্যান ইউ হেয়ার মি? রাজু ভাইয়া শুনতে পারছেন? একটু আনমিউট করেন। ওকে, নাহিদা আপা, হাউ আর ইউ? ক্যান ইউ হেয়ার মি? I am fine. Okay, I and am you? Fine. I am also fine. Thank you. ওকে, আচ্ছা, গত ক্লাসে আমরা ডায়লগ দেখেছিলাম তাই না, কনভারসেশন। বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, দুইটা কনভারসেশন আমরা দেখেছিলাম। তো এই কনভারসেশন আমরা দেখবো, তার আগে আমরা আজকে একটু টেন্সটা নিয়ে একটু কথা বলে আসি, তারপর আমরা ডায়লগে আসবো। টেন্সের ভিতরে আমাদের বেশি সমস্যা হয় হচ্ছে যে কোনো পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্স, তাই না? তো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে যদি একটু কথা বলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা কি বা এর গঠন প্রণালীটা কি হয়, কে বলতে পারবেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স টোটাল একটা সুন্দর বর্ণনা দিতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। হুম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নাহিদা আপা প্রথমে শুরু করবেন। নাহিদা আপা, তারপর নূপুর দিদি বলবেন। হ্যাঁ, নাহিদা আপা বলেন, আনমিউট করেন। আমি কথা বলার সঙ্গে সঙ্গে আনমিউট করতে হবে। নাহিদা সুলতানা, হ্যাঁ বলেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা কি, এটার অর্থ কি দাঁড়ায় বলেন তো? পুরা ঘটিত, পুরা ঘটিত বর্তমান কাল। ইয়েস, পুরা ঘটিত বর্তমান। তো এইটার কয়েকটা বাংলা বাক্য বলতে পারবেন? পুরা ঘটিত বর্তমান কাল, কয়েকটা উদাহরণ দেন তো, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা কেমন হয়। তুমি হাত তুমি ভাত খেয়েছো? তুমি ভাত হ্যাঁ। খেয়েছো, হ্যাঁ, এটা তো ইন্টারোগেটিভ বললেন, এটা হয়েছে, কিন্তু আপনি অ্যাফার্মেটিভে বলতে পারবেন? অ্যাফার্মেটিভটা কি ও হয়? আচ্ছা, বলে বলে হুম, বলে সে বিদ্যালয়ে গিয়েছে। ইয়েস, সে বিদ্যালয়ে গিয়েছে, সে কাজটি করিয়াছে, আমরা মাছ ধরিয়াছি, সে একটা বাড়ি তৈরি করিয়াছে, ছেলেরা ফুটবল খেলিয়াছে। হ্যাঁ, ইয়াসি ইয়াতো থাকবে। করেছি, আমি কাজটি করেছি, সে আমি একটি কাজটি করেছি, হ্যাঁ। এটার প্রশ্নবোধক কি হয়? আমি কাজটি করেছি, এটার ইন্টারোগেটিভটা কি হয়? আমি কাজটি করেছি, এটা ইন্টারোগেটিভ। এটার প্রশ্নবোধক কি হবে? আমি আমি কি কাজটি করেছি? আমি কি কাজটি হ্যাঁ। করেছি? হুম, জি। হ্যাভ আই ডান দা হ্যাঁ। ওয়ার্ক? হ্যাভ আই ডান দা ওয়ার্ক? হ্যাভ আই ডানটা কেন হলো, হ্যাভ কেন আসলো? কারণ এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসাবে, সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাভ বা হ্যাজ থাকে। খুব সাধারণ কথা, অনেকবার করে টেন্স পড়াচ্ছি, মনে রাখবেন। যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছি। এখানে খাওয়া, খাওয়া ইংরেজি হচ্ছে ইট। আর এই ইটকে হেল্প করার জন্য, বাসের ড্রাইভারকে হেল্প করার জন্য কন্ডাক্টর থাকে এবং হেল্পার থাকে। এখানে
ইটেন কে হেল্প করার জন্য হ্যাভ এসেছে, আই হ্যাভ ইটেন রাইস। যদি সাবজেক্ট পরিবর্তন হয় অক্সিলারি ভার্ব পরিবর্তন হবে, হি হ্যাজ ইটেন রাইস। দেখেন আই যখন ছিল তখন হ্যাভ হলো, আর যখন হি, শি, ইট বা কারো নাম আসবে তখন হ্যাজ হবে, তাই না? এই পরিবর্তনটাও একটু মনে রাখবেন। তো আই হ্যাভ ইটেন রাইস, এখানে একটা অক্সিলারি ভার্ব আছে। বলা হচ্ছে কি সুন্দর একটা কথা, কোনো বাক্যকে যদি প্রশ্নবোধক করতে হয় বা নেগেটিভ করতে হয়, নেগেটিভ করার সময় কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বের পরে নট যোগ করে নেগেটিভ করা হয়। কেমন? উদাহরণ মনে আছে নিশ্চয়ই সবার। আই অ্যাম ইটিং রাইস, এর অর্থ কি? আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এখানে অক্সিলারি ভার্ব কোনটা? অ্যাম। তো এটাকে নেগেটিভ যদি করি, আমি ভাত খাচ্ছি না, আই অ্যাম নট ইটিং রাইস। আই অ্যাম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না। আমি কি ভাত খাচ্ছি? অ্যাম আই ইটিং রাইস? আমি কি ভাত খাচ্ছি? অ্যাম আই ইটিং রাইস? হুম। তারপর অ্যাম নট আই ইটিং রাইস, ওইটা তো এখানে বললাম যে প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আমরা কথা বলতেছি। বাক্যগুলা দেখি আমরা, বাক্যগুলার ভিতরে কি কি আছে। এখানে প্রথমে রয়েছে সে কাজটি করেছে। কি বললাম? সে কাজটি করেছে, তাই না? তাহলে কি হবে? হি হ্যাজ ডান দা ওয়ার্ক। এইটা দিয়ে চারটা বলেন তো নাহিদা আপা। সে কাজটি করেছে, এইটা দিয়ে চারটা বলবেন। অর্থাৎ মানে এইটা তো অ্যাফার্মেটিভ আছে, এর নেগেটিভটা বলেন, জি। এর ইন্টারোগেটিভ, সে আর এর সে অলরেডি, কাজটি করেছে, হ্যাঁ দাওয়ার। অলরেডি সে অ্যাফার্মেটিভ করে কাজটি দেওয়া করে আছে। আপনি তিনটা বলেন, হ্যাঁ বলেন, শুরু করেন। সে কাজটি করে নাই, হি হ্যাজ নট ডান। ধন্যবাদ। সে হি কি হ্যাজ কাজটি নট করেছে? ডান দা ওয়ার্ক, হ্যাঁ তারপর? সে কি কাজটি করেছে? হ্যাজ হ্যাজ হি ডান দা ওয়ার্ক? হ্যাজ হি ডান দা ওয়ার্ক, সে কি কাজটি করেছে? আর তারপর কি হলো? সে কি কাজটি করেনি? সে কি কাজটি হুম করে নাই, হুম। হ্যাজেন্ট হি ডান দা ওয়ার্ক? হ্যাজেন্ট হি ডান দা ওয়ার্ক, পরবর্তীতে একটা জিজ্ঞাসাবাদক চিহ্ন বসাতে হবে, তাই না? তাহলে এই কাজগুলো আমরা জি কিভাবে জি। করব? আমি বাজারে গিয়েছি, তারা আমগুলো খেয়েছে, আমি কলা খাইনি, আমি বাড়িটি করেছি, তারা বাড়িতে রং করেছে, সে আজ বাড়ি এসেছে। এই যে বাক্যগুলা, এখানে আমরা কি করব? এখানে আমরা সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, এই দেখেন স্ট্রাকচারটা এখানে আমি একটু বড় করে দিলাম। সাবজেক্টের পরে কি হবে? সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, তারপর ভার্বের ভি3, তারপর এক্সটেনশন। সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, তারপর ভার্বের ভি3, তারপর এক্সটেনশন। সাবজেক্ট কি? সে কাজটি করেছে, সাবজেক্ট হচ্ছে হি। সাবজেক্ট কি? হি। তারপর একটা অক্সিলারি ভার্ব সাবজেক্ট অনুসারে হ্যাজ। দুইটা বসানো যাবে না, একটা বসাতে হবে। হি হ্যাজ হ্যাভ দুইটা হবে না। হি থার্ড পারসন, এখানে হ্যাজ, হি হ্যাজ। এরপর কি হবে দেখেন, এরপর বলছে যে ভার্বের ভি3 হবে। এরপর ভার্বের কি হলো? ভি3 হলো। কেমন হলো? হি হ্যাজ ডান, এই ডু থেকে এসেছে ডান। ডু থেকে কি এসেছে? ডান। এই ডু থেকে ডান কিভাবে আসে, এর জন্য আপনাদের এটা অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। এই জায়গাগুলা মুখস্থ করতে হবে। যেমন দেখেন, স্টেল মানে চুরি করা, চুরি করেছিল স্টোল, STOLE। যদি বলা হয় চুরি করেছে, তখন কি হবে? স্টোলেন। তখন কি হবে? স্টোলেন। আচ্ছা এইখান থেকে একজন পড়েন তো, নাহিদা আপা পড়বেন। ব্রিং, ব্রট, ব্রট, বার্স্ট, 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 ক্লাইম, ক্লাইম্ড, ক্লাইম্ড, ডিগ, ডাক, ডাক। নাহিদা আপা এগুলো পড়েন তো, সবাই আমরা শুনবো। ওনারটা শুনে আমরা কিন্তু নিজেরা বলবো এবং মুখস্থ করব। পড়েন। ব্রিং ব্রট ব্রট, ওকে। ব্রাস্ট ব্রাস্ট ব্রাস্ট, এগুলো একটু ক্লাইম বাংলাটা বলবেন ক্লাইম্ড প্লিজ, ক্লাইম্ড। বাংলাটা, বাংলাটা বলে নিবেন। ব্রিং শব্দের অর্থ হচ্ছে আনা, কোনো জায়গা থেকে কোনো জিনিস আনা, তখন ব্রিং। শুধু ইংলিশটা পড়লে আপনার মনে থাকবে না, কাজ হবে না, ইংলিশের সঙ্গে বাংলাটা পড়তে হবে। তারপর শুধু বাংলা একটা তো পড়লে আমি বুঝি না, মানে হচ্ছে ওগুলা আছে না আরো ব্রড ব্রড, এগুলার অর্থ বুঝি পারি না, এগুলোর অর্থ কারণে আমি ইংলিশ গুলা করতে পারি না। একটা বুঝাই দিই, একটা বুঝাই দিলে আপনি সবগুলো বুঝবেন। কেমন? ব্রিং শব্দের অর্থ হচ্ছে আনা, আর এই ব্রড শব্দ, এইটাকে বলা হয় ভি2। এইটা সব জায়গায়, এই ভি2 তে সব জায়গায় একটা ল আসবে। ব্রিং মানে আনা, ব্রড মানে এনেছিল। ব্রিং মানে আনা, ছিল। ব্রট অর্থ এনেছিল বা এনেছিলাম। যেমন আমি একটি কলম এনেছিলাম, আমি একটা মোবাইল এনেছিলাম, আমি একটা শার্ট এনেছিলাম। এটা ব্রিং থেকে ব্রট আসবে। কি আসবে? ব্রট। ব্রিং, ব্রট, ব্রট। এই ভি3 অংশ, এইটার অর্থ হচ্ছে কাজটা করা হইয়াছে, দ্যাট ইজ ডান। দ্যাট ইজ ডান। যেমন ব্রট, আনিয়াছি বা এনেছে, এমন একটা শব্দ দিবে। যেমন এটা দেখেন, ডিগ,
ডিগ মানে হচ্ছে কোনো কিছু খনন করা, পুকুর খনন করা, খাল খনন করা, যে কোনো জিনিস মাটি খনন করা অর্থে ডিগ ব্যবহার করা হয়। উচ্চারণটা হবে DIG, ডিগ। আর এখানে যখন V2 বলবেন, এই মাঝের যে অংশটা এটা হবে ডাগ। এই ডাগ শব্দের অর্থ খনন করেছিল বা খনন, করেছি। হ্যাঁ আমি করেছিলাম বা সে করেছিল, করেছিলাম বা করেছিল। এই V2 তে সব জায়গায় এটা অতীত কাল বুঝাবে। সে একটা পুকুর খনন করেছিল, আমি একটা খাল খনন করেছিলাম, এখানে ডাক ব্যবহার করতে হবে। আরেকটা রয়েছে V3, এটাও কিন্তু বানান এবং উচ্চারণ একই, ডাক, অর্থাৎ খনন করিয়াছে বা খনন করিয়াছি, এটা হচ্ছে করা হয়েছে কাজটা। যেমন আই হ্যাভ ইটেন রাইস, V3 অংশ হচ্ছে কাজটি, দ্যাট হ্যাজ বিন ডান, যে কাজটা করা হইয়াছে। তো আপনি শুধু এইটুকু বলবেন, ব্রিং শব্দের অর্থ আনা, ব্রট ব্রট, বার্স্ট শব্দের অর্থ ফেটে পড়া, বার্স্ট বার্স্ট। হ্যাঁ, এইভাবে ব্রিং থেকে একটু পড়েন তো, ব্রিং থেকে একেবারে ইয়ে পর্যন্ত। ব্রিং, ব্রিং অর্থ আনা, ব্রিং ব্রট ব্রট। ব্রাস্ট কেটে যাওয়া, ব্রাস্ট ব্রাস্ট ব্রাস্ট। ক্লাইম্ব অর্থ উঠা বা আরোহণ করা, ক্লাইম্বড ক্লাইম্বড ক্লাইম্বড। তারপর হচ্ছে ডিগ অর্থ খনন করা, ডিগ ডাগ ডাগ। ফিল, ফিড অর্থ খাবার দেওয়া, ফিড ফেড ফেড। ফাইট অর্থ যুদ্ধ করা, ফাইট ফট ফট। উচ্চারণ হয়নি স্যার। হ্যাঁ, এটা ফাইট মানে হচ্ছে যুদ্ধ করা, উচ্চারণটা ফাউট না, এটা আমরা ফট বলবো, FOUGHT, ফাউট ফট ফট। এটা ফট। মোবাইল ডিকশনারি নামাবেন, অ্যাপসটা নামিয়ে ওখানে দেখবেন, স্পিকারে প্রেস করবেন, করলে প্রত্যেকটা রাইট স্পেলিং বা উচ্চারণটা কি আসবে, প্রোনাউন্সিয়েশনটা কিন্তু চলে আসে। হ্যাঁ, এইখান থেকেও আপনি দেখতে পারবেন। আমি যখন পড়াবো না, পড়ার বাইরে আপনি নিজে নিজে যখন পড়বেন, তখন এইভাবে আপনাকে পড়তে হবে। তারপর দেখেন হ্যাং, হ্যাং অর্থ ঝোলানো, তিন। হাং হাং, লিপ অর্থ লাফানো, লেফট লেফট, লাই অর্থ শুয়ে পড়া, লাই লে লেইন, LAIN। তারপর দেখেন রাইড মানে চড়া, রাইড রোড রিডেন, হ্যাঁ, রাইড রোড রিডেন, শাইন শোন শোন, শুট শুট শুট, স্মেল স্মেল্ট স্মেল্ট, স্পেল স্পেল্ট স্পেল্ট, স্পেন্ড স্পেন্ড স্পেন্ড। স্পেন্ড মানে হচ্ছে ব্যয় করা, স্পেন্ড মানে ব্যয় করা। যদি বলা হয় আমি 10টি টাকা ব্যয় করেছিলাম, তখন এই V2 ব্যবহার করতে হবে। আই স্পেন্ড 10 টাকা ইয়েস্টারডে, গতকাল আমি 10 টাকা ব্যয় করেছিলাম, তখন আপনাকে স্পেন্ড জানলে হবে না, তখন আপনাকে স্পেন্ট ব্যবহার করতে হবে। তখন আপনাকে কি করতে হবে, তখন কিন্তু আপনাকে স্পেন্ট ব্যবহার করতে হবে, SPENT, স্পেন্ট। হ্যাঁ, এটা ভালোভাবে বুঝতে হবে আগে। আচ্ছা, এইবার দেখেন এই ভার্ব গুলা দিয়ে আমরা কথা বলবো, আমরা ডিরেক্ট ডায়লগে চলে যাব। ডায়লগ করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা প্যাসেজ গুলা একটু দেখি আজকে। এইখান থেকে দেখেন, বলছে যে বাংলা অনুবাদ, রাজু বলছে শুভ বিকাল মিনা, তুমি কেমন আছো? মিনা বলছে আমি ভালো আছি, তোমার কি অবস্থা? রাজু বলছে ভালো, গতকাল তোমার বাসায় গিয়েছিলাম কিন্তু তোমাকে পেলাম না। গতকাল সন্ধ্যায়, দেখেন একটু ইয়ে হচ্ছে, কি বলছে, বলছে যে গতকাল সন্ধ্যায়, হুম, ওকে, গতকাল সন্ধ্যায় তোমার বাসায় গিয়েছিলাম। মিনা বলছে কিন্তু তোমাকে পেলাম না। মিনা বলছে 21শে বই মেলায় গিয়েছিলাম। রাজু বলছে সত্যি, তুমি কি সেখানে একা গিয়েছিলে? মিনা বলছে না, আমি আমার বড় ভাইয়ের সাথে ছিলাম, আমি আমার বড় ভাইয়ের সাথে ছিলাম। রাজু বলছে কেমন লাগলো মেলা? মিনা বলছে অনেক ভিড়ের সাথে এটা দারুণ লেগেছিল। তো প্রথমে এখান থেকে দেখেন ইংলিশে কয়েকটা সেন্টেন্স আমি পড়ে দেই। রাজু বলছে গুড আফটারনুন মিনা, হাউ আর ইউ? মিনা বলছে আম ফাইন। কি বলছে? আম ফাইন। হোয়াট অ্যাবাউট ইউ? রাজু বলছে ফাইন। আই ওয়েন্ট টু ইউর হোম বাট আই ডিড নট ফাইন্ড ইউ। হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে ইভিনিং? মিনা বলছে আই ওয়েন্ট টু 21শে বই মেলা। রাজু বলছে রিয়েলি, ডিড ইউ ওয়েন্ট দেয়ার অ্যালোন? মিনা বলছে নো, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ইল্ডার ব্রাদার। রাজু বলছে হাউ ওয়াজ দ্য মেলা? মিনা বলছে ইট ওয়াজ আ গ্রেট আর্গুমেন্ট উইথ আ বিগ ক্রাউড। রাজু বলছে হাউ মেনি শপস ওয়্যার দেয়ার? রাজু বলছে, মিনা বলছে অলমোস্ট 300। তো মিতা আপা, আপনি একটু আনমিউট করেন। মিতা আপা, আপনি এখান থেকে একটু পড়বেন প্লিজ। এই ডায়লগ গুলো আপনাদেরকে করতে হবে, নিজেরা না করলে কখনো কিন্তু শেখা যাবে না। আপা এগুলো একটু পড়বেন, যে এই ইংলিশটা দেওয়া রয়েছে, কিন্তু ইংলিশ আমি সামনে রাখবো না, বাংলা দেখে দেখে ইংলিশ পড়বেন। দেখেন ভালোভাবে কথা বলতে গেলে, আমরা কিন্তু, আপনি দোকানে গিয়েছেন, দোকানদারকে বলছেন আলু কত করে, তিনি বলছে আলু 30 টাকা করে কেজি। তার মানে কি, আপনাকে প্রথমে প্রশ্ন করা শিখতে হবে, প্রশ্ন না করলে কিন্তু কখনো ভালোভাবে ইংরেজি শেখা যায় না। মিতা আপা একটু এখান থেকে পড়বেন।
রাজু শুভ বিকাল। শুভ বিকাল ইংরাজি কি? গুড আফটারনুন। মিনা, তুমি কেমন আছো? Good afternoon. হ্যাঁ, গুড How আফ are you, Mira? হুম। মিতা আপা, I আপনি am কি আপনি fine, কি Mira. অসুস্থ আপা? আপনার কণ্ঠটা একটু ভারী মনে হচ্ছে। ভাইয়া আমি আজকে একটু অসুস্থ। অনেক অসুস্থ মনে হচ্ছে, আপনার ঠান্ডা লেগেছে। যাই হোক, তো এটা পড়েন, আপনি এখান থেকে পড়বেন। হ্যাঁ, থ্যাংক ইউ, এটা পড়েন। শুভ বিকাল মিনা, তুমি কেমন আছো? Good afternoon, Mina. How are you? I am fine. What about you? তোমার কি অবস্থা? এটা কি হোয়াট অ্যাবাউট ইউ হবে ভাইয়া? ইয়েস ইয়েস, হোয়াট অ্যাবাউট ইউ হবে। হ্যাঁ, রাজু বলছে ভালো, রাজু বলছে গুড। 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 গতকাল তোমার বাসায় গিয়েছিলাম। এইটুকের ইংলিশ কি হবে? এটা Yesterday, পাস্ট পাস্ট ইনডেফিনিট টেন্স। গতকাল তোমার বাসায় গিয়েছিলাম, কি হবে? um, I went your home yesterday. আই ওয়েন্ট ইউর হোম ইয়েস্টারডে, ধন্যবাদ। তারপর কিন্তু তোমাকে পেলাম না, বাট এটাও পাস্ট But ইনডেফিনিটের I নেগেটিভ। did not get got you. না, বাট আই কেন ডিডেন্ট, হবে না? বাট আই ডিডেন্ট সি ইউ। ডিড হবে, ডিড নট। হ্যাঁ, আই ডিডেন্ট সি ইউ বা আই ডিডেন্ট গেট ইউ, আমি তোমাকে পেলাম না। গেট মানে পাওয়া। আই ডিডেন্ট গেট ইউ, আমি তোমাকে পেলাম না। বাট আই ডিডন্ট গেট ইউ। হুম গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে? হুম। ইয়েস্টারডে। হোয়ার ইউ হোয়ার ইউ গতকাল ইয়েস্টারডে। ভাই আমি সব অর্থগুলো বলতেছি বা সাজাতে পারতেছি না মনে হয়। হুম ইয়েস্টারডে ইভিনিং। হোয়ার গিয়েছিলে হলো আপনার ওয়েন। হুম। তাহলে তুমি কোথায় গিয়েছিল? গিয়েছিল গতকাল। ইয়েস্টারডে ইউ ওয়েন্ট আমি একটু ইভিনিং। সাজিয়ে দেই আপা, আমি একটু সাজিয়ে দেই। যেমন গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে, এভাবে সাজালে মনে হয় ভালো হয়। হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে ইভিনিং। হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে ডিড ইউ গো ইভিনিং। ইভিনিং, হ্যাঁ। বাট মিনা ডিড বলছে, ইউ গো মিনা বলছে ইয়েস্টারডে? একুশে, মিনা বলছে একুশে বই মেলায় গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম? একুশে বই মেলায়। তাহলে এখানে দেখেন একটা সাবজেক্ট আপা, এখানে একটা সাবজেক্ট আনতে হবে যে ইয়েস্টারডে, ইয়েস্টারডে আই ওয়েন্ট টু দা একুশে বই মেলা। একুশে বই মেলা, এখানে আই আনতে হবে, কারণ এখানে মিনা বলছে যে আমি গিয়েছিলাম। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু একুশে বই মেলা, গতকাল আমি একুশে বই মেলায়। হুম। রাজু, আই ওয়েন্ট টু একুশে বই মেলা। হ্যাঁ, আই ওয়েন্ট টু একুশে বই মেলা, একুশে বই মেলা গিয়েছিলাম। আই ওয়েন্ট টু একুশে বই মেলা, ইয়েস। এই ওয়েন্টটা দিতে হবে, কারণ গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। হ্যাঁ, তারপর রাজু বলছে সত্যি, তুমি কি সেখানে একা রিয়েলি? গিয়েছিলে? তুমি কি সেখানে একা গিয়েছিলে? ইউ ইউ ডিড গিয়েছিলে। ইউ ওয়েন্ট আপা আমি একটু ইউ আমি একটু ওয়েন্ট। একটু হেল্প করি আপা। হ্যাঁ আপা, আমি একটু হেল্প করি। দেখেন, এই বাক্যগুলো সহজে করার একটা সিস্টেম, একটা পদ্ধতি আছে। কিভাবে জানেন? বলছে তুমি কি সেখানে একা গিয়েছিলে। তাহলে এই বাক্যটাকে আমি একটা সূত্র দেখিয়ে দিয়েছিলাম। এই বাক্যটাকে আগে আপনি ইসে করেন, অ্যাফার্মেটিভে করেন। তুমি সেখানে একা গিয়েছিলে। এই ধরনের বাক্য, এটা প্রশ্নবোধক রয়েছে না, এটাকে আপনি অ্যাফার্মেটিভে করেন। তুমি সেখানে একা গিয়েছিলে, ইউ ওয়েন্ট দেয়ার অ্যালোন। ইউ ওয়েন্ট দেয়ার। এইবার এইটাকে আপনি প্রশ্নবোধক করেন, তো বাক্যটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডেফিনিট। আমরা জানি পাস্ট ইনডেফিনিটের কোনো বাক্যকে প্রশ্নবোধক করতে গেলে, ইন্টারোগেটিভ করতে গেলে সেখানে প্রথমে ডিড আনতে হয়। তাহলে কি হবে? ডিড ইউ গো দেয়ার অ্যালোন। ডিড ইউ গো দেয়ার অ্যালোন, সেখানে তুমি একা গিয়েছিলে। বাক্যটা বুঝতে পেরেছেন? সিস্টেমটা বুঝতে হবে, কারণ এই বাক্যটাই একটু পরে আবার আপনার সামনে আসবে, আবার আপনার সামনে আসবে। কিন্তু এইগুলো একবার শিখে রাখতে হবে এমন ভাবে যেন আমি পরবর্তীতে নিজে নিজে একা একা করতে পারি। ওকে, তারপর বলেন। মিনান্দ, আই ওয়েন্ট দেয়ার মাই elder brother. উইথ মাই elder brother ভাইয়া। হুম, আমি আমার বড় ভাইয়ের সাথে গিয়েছিলাম, একেবারে সহজ। আই ওয়েন্ট উইথ আই মাই ওয়েন্ট এল্ডার ব্রাদার। আই উইথ ওয়েন্ট উইথ উইথ মাই মাই elder brother. আই ওয়েন্ট উইথ মাই এল্ডার, এই বাক্যটাকে নেগেটিভ করেন তো, আমি আমার বড় ভাইয়ের সাথে যাইনি। হুম, আমি আমার বড় আই ভাইয়ের। ওয়ান্ট হুম, আই ওয়ান্ট নট না, আই ডিড উইথ নট, আই ডিড নট। সরি, আই ডিড নট
went my with my elder brother. আপা একটু ভুল বলেছেন, ডিড এর পরে ওয়েন্ট হয় না, ডিড এর পরে ভার্বের বেস ফর্ম হয়, আমি বলেছিলাম আই ডিড নট গো, কি হবে? হ্যাঁ ভাইয়া ভুলে গেছি এটা, হ্যাঁ, আই ডিড বলেছিলেন। নট গো। দেখেন এই যে ভুলগুলা না, এইগুলা প্র্যাকটিস করেন, হবে না কখনো আর দ্বিতীয়বার তৃতীয়বার ভুলগুলা হবে না, দুইবার হতে পারে, তিনবারের বার দেখবেন আপনার সংশোধন হয়ে গেছে। আই ডিড নট গো হবে, ওয়েন্ট হবে না। আমরা প্রায়ই কিন্তু এই ভুলটা করে ফেলি। হ্যাঁ, আই ডিড নট, যেমন এখানে বলছেন যে আই ওয়েন্ট উইথ মাই ইল্ডার ব্রাদার, আর নেগেটিভেও আমরা বলে ফেলি আই ডিড নট ওয়েন্ট উইথ মাই ইল্ডার ব্রাদার। নো, এই ডিড ব্যবহার করলে সেই বাক্যে ভার্বের বেস ফর্ম বসবে, আই ডিড নট গো উইথ মাই ইল্ডার ব্রাদার। রাজু বলছে কেমন লাগলো মেলা, কেমন লাগলো মেলা। দেখেন টেন্সটা বুঝতে হবে, কোন টেন্সে আছে বাক্যটা, কেমন লাগলো মেলা, কি হবে? হুম লাগলো, হুম লাগলো পাস্ট টেন্স, একেবারে সহজ, পাস্ট ইনডেফিনিট টেন্স। ইনডেফিনিট। হ্যাঁ, কেমন লাগলো মেলাটি, কেমন লাগলো, তাহলে কি হবে? এটা কোন টেন্সে ব্যবহার করে বলবেন? পাস্ট টেন্সে ব্যবহার করতে পাস্ট হবে। ইনডেফিনিট। হুম তাহলে বলেন কেমন লাগলো, হাউ ওয়াজ দ্য মেলা, হাউ ওয়াজ দ্য মেলা। এখানে ওয়াজ মানে হচ্ছে, লাগা ইংলিশ কে? না লাগা ইংলিশটা ওইভাবে হয় না, কিন্তু এখানে বলতে হবে হাউ ওয়াজ দ্য মেলা, মেলাটা, হাউ ওয়াজ দ্য ফেয়ার, হাউ ওয়াজ দ্য ফেয়ার। হুম এখানে মেলাটা কেমন লাগলো। হুম ফেল্ট, ফেল্ট। হাউ ফেল্ট দ্য ফেয়ার। এখানে দেখেন হাউ ফেল্ট দিলেও হবে, কিন্তু এরা লিখেছে দেখেন হাউ ওয়াজ দ্য ফেয়ার। এই যে এখানে বলছে নো সিক্রেট মিনা রাজু, আই অলসো লাইক প্লিজ হট এলস। এই যে দেখেন এখানে রয়েছে ইটস ভেরি ইম্পর্টেন্ট, নো সিক্রেট আই অলওয়েজ স্পোক ইংলিশ, উপরে রয়েছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আই ওয়েন্ট ইউর হোম, এই এই যে দেখেন হাউ ওয়াজ দ্য মেলা, এখানে মেলাকে আপনারা ফেয়ার বলছেন, এরা ফেয়ারও দেয় নাই, হাউ ওয়াজ দ্য মেলা দেখা যায়, হাউ ওয়াজ দ্য মেলা, মেলাটা কেমন ছিল দেখেন। তাহলে এখানে কি করেছে, এই যে একটু বড় করে দিয়েছে যে হাউ ওয়াজ দ্য মেলা। এখানে বলতে পারেন হাউ ইউ ফেল্ট দ্য ফেয়ার, হাউ ইউ ফেল্ট দ্য ফেয়ার, তুমি মেলাটা কেমন, তোমার মেলাটা কেমন লেগেছিল, কেমন এনজয় করেছিল। মিনা বলছে অনেক ভিড়ের সাথে এটা একটা দারুণ আয়োজন ছিল, অনেক ভিড়ের সাথে এটা একটা দারুণ আয়োজন ছিল, তাহলে এটা ছিল একটা দারুণ আয়োজন অনেক ভিড়ের সাথে, এটা ছিল একটা দারুণ আয়োজন অনেক ভিড়ের সাথে, কি বলবেন তাহলে? ইট ওয়াজ, দেখেন ইট ওয়াজ আ গ্রেট অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, ইয়েস, ইট ওয়াজ আ গ্রেট অ্যারেঞ্জমেন্ট, এটা ছিল একটা বৃহৎ আয়োজন। হুম ইট ওয়াজ আ গ্রেট অ্যারেঞ্জমেন্ট উইথ এ বিগ ক্রাউড, মানে এটা একটা অনেক জনাকীর্ণ ছিল, কিন্তু মেলার ভিতরে খুব আনন্দ পেয়েছিলাম, এই আনন্দ আয়োজনটা খুব দারুণ ছিল। রাজু বলছে হাউ মেনি শপস ওয়্যার দেয়ার। মিতা আপা এবার বাংলা বলেন তো, এরপর অন্য কেউ বলবে, আপনাকে টোটাল এটা বলতে হবে। বলেন হাউ মেনি শপস ওয়্যার দেয়ার, এইটার অর্থ কি দাঁড়ায়? হাউ মেনি, ওখানে কতটি দোকান ছিল? হাউ মেনি শপস ওয়্যার দেয়ার, ধন্যবাদ। সেখানে কতগুলা দোকান ছিল। রাজু বলছে, এটা রাজু না মিনা হবে, অলমোস্ট 300, কি বলতে হবে বলেন? এর বাংলাটা কি হয়, এর বাংলাটা কি দাঁড়ায়? ইয়েস, এর বাংলাটা হবে প্রায় 300। এখানে দোকান ছিল প্রায় 300, অলমোস্ট মানে হচ্ছে প্রায়, অলমোস্ট 300। তারপর দেখেন রাজু বলছে ডিড ইউ, হ্যাঁ যাবে, অ্যাবাউট 300, অ্যাবাউট মানে প্রায়, অ্যাবাউট ব্যবহার করা যাবে, যাবে যাবে, সমস্যা নাই। কি বলছে রাজু বলছে ডিড ইউ বাই এনি বুক, এটা তুমি কি কোন, কোনো বই কিনেছিলে? হ্যাঁ এইটা তো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটার অ্যাসার্টিভ কি হয় বলেন তো, অ্যাফার্মেটিভ কি হয়? ডিড ইউ বাই এনি ইউ বুক। ইউ বট এনি বুক। হুম ইউ বট এনি বুক, ইয়েস, ধন্যবাদ, পেরে গেছেন, অনেক ধন্যবাদ। তাহলে এটার নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? ডিডেন্ট ইউ বাই এনি বুক, কি হবে বলেন? ডিডন্ট ইউ বাই এনি বুক। তুমি কি কোনো বই কিনেছিলে, বা তুমি কি বই কি, তুমি কি কোনো বই কেননি? মিনা কি বলছে দেখেন, ইয়েস, হ্যাঁ, আই আই বট, বট, আই আমি বট, দুইটা গল্পের বই কিনেছিলাম। আই টু বট, সায়েন্স, হ্যাঁ, টু স্টোরি বুকস, টু সায়েন্স ফিকশন, দুইটা হচ্ছে বিজ্ঞানের কল্পকাহিনী, অ্যান্ড এ নোভেল, এখানে হ্যাঁ এখানে এস হবে না, এ নোভেল হবে। এ নোভেল, একটা নোভেল অর্থাৎ একটা উপন্যাসের বই কিনেছিলাম, আরেকটা কিনেছিলাম বিজ্ঞানের কল্পকাহিনী, কি কিনেছিলাম বলেন? বৈজ্ঞানিক বিজ্ঞানের কল্পকাহিনী। গল্প। হুম রাজু বলছে ডিড ইউ ডিড মিট, ইউ মিট এনি, হুম তুমি ডিড কি ইউ, কোনো লেখক বা কবির সাথে আহ, সাক্ষাৎ করেছিলে? হুম তাহলে কি বলতে হবে? ইয়েস, ডিড ইউ মেট এনি ইয়েস রাইটার আই অর ওয়াজ, পোয়েট,
তুমি কি কোনো কবির সাথে সাক্ষাৎ করেছিলে? একটা বিষয় খেয়াল করেন সবাই, বিষয়টা হচ্ছে কি, এই যে ডিড ইউ মেট, এই বাক্যগুলো কিন্তু প্রশ্নবোধক বাক্য। তো এই যে পাস্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে একটা অক্সিলারি ভার্ব লাগে, দ্যাট ইজ কল্ড ডিড। ইটস নেম ইজ ডিড। এই ডিডটাকে প্রথমে বসাতে হয়। যেমন আই এট রাইস, আই এট রাইস, এইটা দিয়ে তিনটা বাক্য বলেন তো, নেগেটিভ, ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ। মিতা আপা বলেন। আই I এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এইটার নেগেটিভ কি হবে? আই এট রাইস। I ate rice. আই এটা ডিড past নট, form এর। হ্যাঁ, আই ডিড নট ইট রাইস, এর নেগেটিভ কি হবে? আই ডিডেন্ট ইট রাইস। I didn't eat rice. আর যখন এটাকে ইন্টারোগেটিভ করবেন, তখন আই ডিড নট হবে না, ওই ডিডটাকে প্রথমে আনতে হবে। কেন? কারণ ডিড হ্যাঁ, হচ্ছে অক্সিলারি ভার্ব। ডিড আই ইট রাইস, ডিড আই ইট রাইস। হ্যাঁ, আপনি আমাকে বলছেন যে আমি কি আজ অফিসে গিয়েছিলাম? ডিড আই গো টু অফিস টুডে? ডিড আই গো টু অফিস টুডে? আমি কি আজ অফিসে যাইনি? ডিডেন্ট আই গো টু অফিস টুডে? বিষয়টা বুঝতে পেরেছেন? স্যার হ্যাঁ। স্যার এখানে ডিড না দিয়ে কি হোয়াট দিয়ে করা যায়? না, এখানে হট দিয়ে করা যাবে না। সুন্দর প্রশ্ন করেছে নূপুর দিদি, কেন করা যায় না দেখেন, এই জায়গাটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। আই এট রাইস, হি এট রাইস, হি রোট এ লেটার, এটা কি হবে বলেন তো? হি রোট এ লেটার, সে একটা চিঠি লিখেছিল। এই বাক্যটাকে, এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, হি ডিড নট, হি ডিড নট রাইট এ লেটার, এখানে রাইট কেন দিতে হবে? আমরা অনেকেই কিন্তু এই যে একটু আগে দেখেন একজন মিতাপা বলছিল যে ডিড নট দিলে এখানে রোট হবে না, কিন্তু আবার বেস ফর্মে ফিরে আসবে, হি ডিড নট রাইট এ লেটার। এর বাংলাটা দাঁড়াই হচ্ছে সে একটা চিঠি লেখেনি, সে একটা চিঠি লেখেনি। আর যদি এটাকে ইন্টারোগেটিভ করি তখন নট বাদ যাবে, ডিড প্রথমে আসবে। ডিড হি রাইট এ লেটার, সে কি একটা চিঠি লিখেছিল? ডিড হি রাইট এ লেটার, সে কি একটা চিঠি লিখেছিল? আর সে কি একটা চিঠি লেখেনি? ডিডেন্ট হি রাইট এ লেটার, ডিডেন্ট হি রাইট এ লেটার, সে কি একটা চিঠি স্যার লেখেনি? হ্যাঁ বলেন। কোনো সাথে বা এর সাথে দেখা করাটা যদি হোয়াট দিয়ে হয় তাইলে কিভাবে প্রশ্নটা করতে হবে? এই যে দেখেন এখানে আমি দেখাই দিই, এই যে এখানে একটা রয়েছে যে তুমি কি কোনো কবির সাথে দেখা করেছিলে, কোথায় জানি এটা রয়েছে যে হাউ মেনি শপস, ডিড ইউ এই যে ডিড ইউ মেট। হ্যাঁ, এখানে তো কোনো হট আসেনি, এখানে তো ডিডই এসেছে। তুমি কি কোনো কবির সাথে দেখা করেছিলে? ডিড ইউ মেট এনি রাইটার, এখানে এনি মানে হচ্ছে কোনো। হ্যাঁ, এটা এনি মানে হচ্ছে কোনো, কোনো কবি, এনি রাইটার কোনো লেখক। ডিড ইউ মেট, তুমি কি দেখেন এটা কিন্তু মিট উচ্চারণ হবে, মেট না। এটা এম ডাবল ই টি, এম ডাবল ই টি, এটা বেস ফর্ম। কিন্তু এটার ভি2 ফর্ম যখন লিখবেন তখন একটা ই বাদ দিতে হবে, এম, এম ই টি হবে। হ্যাঁ, এটা বুঝতে হবে লেখার সময়। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দেখেন, এই জায়গাটাতে আমি একটু লিখে দেই, সবাই খেয়াল করবেন। এখানে লিখি, এখানে লিখলাম কিউ, তারপর ইউ আই টি ই, আরেকটা লিখলাম কিউ ইউ আই ই টি। আমি দুইটা শব্দ লিখেছি এখানে, সবাই একটু হোয়াইট। খেয়াল করবো। হ্যাঁ, কোয়াইট, এটা উচ্চারণটা হবে হচ্ছে কোয়াইট। উচ্চারণ দুইটারই কিন্তু কোয়াইট, কিউ ইউ আই ই টি আর কিউ ইউ আই টি ই, এই দুইটার কি কি হবে, মানে বাংলা অর্থ কি? হু ক্যান ডু ইট? হুম, হোয়াইট মানে শান্ত, স্যার আমিও দেখতাম। ইউআইটি হোয়াইট। ধন্যবাদ। কিউ ইউ আই টি বলেন, আরেক আর কেউ কিছু বলবেন? স্যার হোয়াইটের হোয়াইটের অর্থটা কি যে ভুলে গেল। ভুলে গেলে হবে? আমি লিখে দিয়েছিলাম একদিন, অনেক, প্রায় 1 মাস আগে একটা ক্লাসে এটা বলেছিলাম। দেখেন একটু মনে রাখবেন, কিউ ইউ আই ই টি, এই যে সে দ্বিতীয় নাম্বার যেটা লিখেছি, কিউ ইউ আই ই টি, তাই না? এই কোয়াইট মানে হচ্ছে শান্ত। হ্যাঁ, কিভাবে মনে রাখবেন? দুইটাই যদি আপনি মুখস্থ করে রাখেন, কোনোদিন আপনি একটাও মনে রাখতে পারবেন না। একটা মনে রাখেন, অন্যটি অটোমেটিকলি মনে চলে আসবে। এই সব জায়গায় আপনাকে টেকনিক অবলম্বন করতে হয়। দেখবেন আমরা যখন এমসিকিউ পূরণ করি, যারা চাকরির পরীক্ষা দেন এখানে তারা বুঝতে পারবেন, এমসিকিউ পূরণ করতে গেলে এখানে 4টা করে অপশন থাকে। তো আপনাকে প্রথমে বাদ দিয়ে দিয়ে আসতে হয়। হুম, বাদ দিতে হবে, বাদ দিতে দিতে দেখবেন দুইটা বাদ দেওয়া যায়। দুইটা খুব মানে প্রশ্ন থাকে, বিজোড় বা কোনোভাবেই ওই প্রশ্নের সঙ্গে যায় না। আর বাকি যে দুইটা থাকে, এই দুইটা নিয়ে যদি একটু আপনি চিন্তা ভাবনা করেন, জাস্ট অনলি ফর 30 সেকেন্ডস অর 20 সেকেন্ডস, 20 সেকেন্ড বা 30 সেকেন্ড একটু চিন্তা করবেন, দেখবেন আপনার যদি
ওইটা আগে কখনো পড়া থাকে, আপনার মেমোরিতে কিন্তু ওর একটা রিফ্লেকশন থেকে যায়। দুইটা একই রকম মনে হচ্ছে, কিন্তু সঠিকটা আপনার ব্রেনে সাড়া দিবে যে এইটা হবে। তাহলে তিনটা বাদ চলে গেল, আর থাকে কয়টা? একটা। নিশ্চয়ই সেই একটা হচ্ছে রাইট অ্যান্সার। এখানেও ঠিক তাই, টেকনিকটা কি এই ধরনের। যেমন আরো একটা ঠিক এই ধরনের বানান রয়েছে, প্র্যাকটিস, PRACTICE, আরেকটা রয়েছে PRACTIAC, একটা সিই একটা SE। তো মনে রাখবেন সিই হচ্ছে নাউন আর SE হচ্ছে ভার্ব। প্র্যাকটিস মানে অনুশীলন করা, আবার প্র্যাকটিস হচ্ছে অনুশীলন। তো এখানে কি বললাম? কোয়াইট, QUITE আর QUIET। তো মনে রাখবেন টির আগে যদি থাকে, টির আগে যদি থাকে, এই কোয়াইট শব্দের অর্থ হচ্ছে শান্ত। QUIET, কোয়াইট মানে হচ্ছে শান্ত। আর টি এর পরে যদি থাকে, এই কোয়াইট মানে হচ্ছে সম্পূর্ণ। কি বললাম বলেন তো? দুইটা কোয়াইট বলেছি। হুম QUIT হুম ওয়েট মানে সম্পূর্ণ, হুম আর QUIET মানে শান্ত। থ্যাংক ইউ। এই দুইটা এইভাবে মনে রাখবেন। বেশ না প্রস্থান কি জানি আর এটা কোনো যাই হোক, তো এখানে দেখবেন একটু মাথাটা নত করে থাকে, অর্থাৎ যে শান্ত সে কিন্তু একটি নম্র ভদ্র হয়, তার মাথা নিচু থাকে। তো এই জন্য এই সূত্র দিয়ে এটা মনে রাখবেন। হ্যাঁ বলেন। এমনি শান্ত ইংরেজি হুম কাম, CALM, এটা ক্লাম বলবেন না, কাম। ট্রানকুইল, ট্রানকুইল মানে শান্ত, কাম মানে শান্ত, বিভিন্ন কিছু দিতে স্পেলিংটা পারে। বলুন স্যার, স্পেলিং। স্পেলিংটা কাম, কয়াকার কাম। বানানটা এখানে লিখে দেই, দেখেন, CALM। এটা ক্লাম বলবেন না, এটা বলবো কাম, কয়াকার কাম। হুম আমরা অনেকে ক্লাম বলে ফেলি, কিন্তু নট ক্লাম, এটা কাম। কাম মানে হচ্ছে শান্ত। ইয়েস, এখানে এল উজ্জ থাকবে। যেমন সুনামি বানান কি হয় জানেন? সুনামি, সুনামি বানান হচ্ছে, সুনামি বানানটা দেখেন SUNAMI, সুনামি। কিন্তু এর আগে আপনাকে একটা টি দিতে হবে। অনেকে বলতে পারেন স্যার টি কেন দিব? কিন্তু টি দিতে হবে, এটা হচ্ছে যখন এই ওয়ার্ডটা তৈরি করা হয়েছে, তখন কিন্তু এই সুনামির আগে টি দিয়েই তৈরি করা হয়েছে। এখানে অবশ্যই একটা টি হবে, দেখেন এই যে টি, সুনামি। তো সুনামি বানান যদি কেউ SUNAMI লেখে, এটা ভুল হবে। টি সুনামি, এটা এখানে টিটা। অনেক ওয়ার্ড রয়েছে পৃথিবীতে, অনেক ওয়ার্ড রয়েছে পৃথিবীতে যেখানে অনেক লেটার বা বর্ণ সাইলেন্ট থাকে। যেমন অনেক শব্দ দেখানো যায়, যেমন দেখেন COULD, ভালো করে লক্ষ্য করেন, কুল্ড। আমরা কি লিখেছি? COULD, কুল্ড। কিন্তু এটা আমরা কখনো মনের ভুলেও কুল্ড বলবো না, এটা বলবো কয়রস্যু ড, কুড। কি বলবো বলেন? কুড। হুম আমরা বাঙালি মানুষ, আমরা ইংরেজি শিখতে গেলে এইভাবে আমাদেরকে অ্যানালাইসিস করে করে শিখতে হবে। অনেকেই দেখেছি অনেক ভালো ভালো পর্যায়ে করে, কিন্তু কথা বলতে গেলে এখনো এগুলো সংশোধন করতে পারে নাই। কুল্ড, শুল্ড, উল্ড, মুল্ড এগুলো বলে ফেলে, কিন্তু এটা বলা যাবে না। এখানে এল হচ্ছে সাইলেন্ট লেটার। দেখেন WOULD, এটা কি উল্ড বলবো? নো, এটা বলবো উড। এটা উড বলবো। অনেক শব্দ রয়েছে, দেখেন TALK, এটা কি টল্ক বলবো না টক বলবো? হুম এটা টক বলবো। CHALK, চলক হয় না কি হয়, অলক হয় বলেন তো? চক, আমরা যে চকটা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখি। তো যাই হোক, দেখেন আমরা এখানে মিতা আপা অনেক দূর পড়ে এসেছে। আবার একটু বলবেন স্যার, যেটা সি এবং এসসি স্যার হ্যাঁ, CE নাউন, SE ভার্ব, মনে রাখবেন। CEPRACTICE, এটা মনে রাখবেন, CE নাউন, SE ভার্ব। আচ্ছা, এটা দেখেন আমরা এগুলো আবার একটু পড়ি। মিতা আপার পরে নাহিদা আপা পড়বেন, তারপরে রাজু ভাইয়া পড়বেন। এখান থেকে সবাই একটু আজকে আমরা প্র্যাকটিস করি যে বাংলা ডায়লগ থেকে কিভাবে ইংলিশে আমরা ট্রান্সলেট করতে পারি। নাহিদা আপা বলবেন প্লিজ, আপনি এখান থেকে পড়েন, সহজ একটা দেই আপনাকে। ওকে, এই যে দেখেন, গতকাল মনে হয় আমি এটা দেখিয়েছিলাম, নাকি অন্য ব্যাচে, কোন ব্যাচে মনে নেই আমার। অতিথি বলছে তোমার নাম কি? হুম হ্যাঁ, অতিথি বলছে তোমার নাম কি? নাহিদা আপা পারবেন? নাহিদা আপা না পারলে অন্য কেউ বলতে হবে। নাহিদা আপা একটু আনমিউট করেন। মিতা আপা অনেক, হ্যাঁ আপনি, নূপুর দিদি একটু পরে বলেন। হ্যাঁ না, আপনারা একটু পরে, নতুন যারা তাদেরকে সুযোগ করে দিব। নাহিদা আপা শুনতে পাচ্ছে না মনে হয়। রাজু ভাইয়া বলবেন, আপনাদেরকে সুযোগ দিব, মন খারাপ করবেন না। এখান থেকে পড়েন, বাংলা থেকে ইংলিশ বলবেন, তোমার নাম কি? অতিথি, তোমার নাম কি? গেস্ট, হোয়াটস ইউর নেম?
সবুজ, মাই নেম ইজ সবুজ। অতিথি, তুমি কি করো সবুজ? হোয়াট ডু ইউ ডু সবুজ? সবুজ, আমি পড়াশোনা করি। আই এম স্টাডি। এটা না জানি না না না, তার রাইটটা রং আমি হচ্ছে আমি পড়াশোনা করি, দেখেন আমি পড়াশোনা করি, এটা একটু ভুল হয়ে গেল। এখানে আই স্টাডি অথবা এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করে বলা যায় আমি পড়াশোনা করি, আই ডু স্টাডি। এই দেখেন এখানে সেভাবেই লেখা হয়েছে। এই যে মাই নেম ইজ সবুজ, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, গেস্ট বলছে, সবুজ বলছে আই ডু স্টাডি। যে বাক্যটা দেখেন, আই ডু স্টাডি, আমি পড়াশোনা করি। আচ্ছা, তারপর বলেন তুমি কি করো, আমি পড়াশোনা করি। অতিথি বলছে তুমি কোন ক্লাসে তুমি পড়াশোনা করো, এটার ইংলিশ কি হবে? হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? ইয়েস, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, ডু তুমি ইউ কোন রিড ইন? ক্লাসে। আচ্ছা, এখানে ডু না দিয়ে অন্য কোনো ভাবে করা যায় না? হুইচ ক্লাস স্টাডি ইন, বা ডুটা কেন হবে এখানে, ডু না দিয়ে কি করা যায়? এখানে স্যার প্রেজেন্ট যেটা ইনডিফিনিট আসছে স্যার, হুম, ইন্টারভিউ করার জন্য ডুটা আসছে স্যার এখানে। থ্যাংক ইউ, এখানে এটাকে হেল্প করার জন্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে ডু বসে। ধন্যবাদ। তারপর বলেন। সবুজ সপ্তম শ্রেণীতে পড়ি। হুম, সবুজ বলছে আমি সপ্তম শ্রেণীতে পড়ি, আই রিড ইন ক্লাস 7, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। তারপর তারপরে অতিথি, তুমি কোন স্কুলে পড়ো? তুমি কোন স্কুলে পড়ো? হুইচ স্কুল ডু ইউ স্টাডি? হ্যাঁ, এই দেখেন তাহলে কোন ইংরেজি কি, হ্যাঁ হুইচ মানে কোনটি বা কোন, তুমি কোন স্কুলে পড়ো, হুইচ ক্লাস বা হুইচ স্কুল ডু ইউ রিড ইন, তুমি কোন স্কুলে পড়ো। তো সবুজ বলছে যে ঢাকা মডেল স্কুল, এখানে ঢাকা মডেল স্কুলে দিলেও হবে। আপনি যদি একটু বড় করে দিতে চান, এটা বলা যায় আই স্টাডি বা আই রিড ইন ঢাকা মডেল স্কুল, আই স্টাডি ইন ঢাকা মডেল স্কুল, ঢাকা মডেল স্কুলে পড়ি। অতিথি বলছে এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো, এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো, এর ট্রান্সলেশনটা কি হবে? দেখেন, ফর হাউ লং, ফর হাউ লং শব্দের অর্থ হচ্ছে কবে থেকে, কি হবে? ফর হাউ লং, মনে রাখবেন, হাউ লং মানে কতক্ষণ ধরে বা কবে থেকে, আর এর আগে একটা ফর আনতে হয়। ফর মানে হচ্ছে এই যে কবে থেকে, কখন থেকে, মানে কোন সময় থেকে তুমি এখানে পড়ছো, কতক্ষণ ধরে। হ্যাঁ, ফর মানে হচ্ছে জন্য বা যাবত বা সময়, উল্লেখ থাকলে ফর। ফর হাউ লং, কতক্ষণ ধরে বা কতক্ষণের জন্য। হ্যাভ ইউ বিন দেয়ার, তুমি এই স্কুলে আছো, বা হ্যাভ ইউ বিন স্টাডিং ইন দিস স্কুল। সবুজ বলছে আই হ্যাভ বিন স্টাডিং, দেখেন আই হ্যাভ বিন স্টাডিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা পুরা বাক্য এখানে বসাই দিতে হবে, যে আমি এই স্কুলে 2 বছর ধরে পড়ছি, আমি এই স্কুলে 2 বছর ধরে পড়ছি। তাহলে কি হবে বলেন? আই হ্যাভ বিন স্টাডিং ইন দিস ফ্রম স্কুল ফর 2 ইয়ার্স, ফর 2 ইয়ার্স। যেমন আমি 2 বছর ধরে এই বাড়িতে বাস করছি, কি হবে বলেন তো? আমি 2 বছর ধরে এই বাড়িতে বাস করছি। I have been I have been living in this house for 2 years. ইয়েস, আই হ্যাভ বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি মনে আছে? নূপুর দিদি বলেন তো। বলেন তো কি হবে, রাজু ভাই বলেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা বলেন। কোনো কাজ বর্তমানে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, কিন্তু তার ফল এখনো বিদ্যমান, হ্যাঁ বিদ্যমান তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। একটু ভুল বলেছেন, এটা ভুল বলেছেন, বাক্যটা এমন বলতে হবে, কথাটা কোনো কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো চলমান রয়েছে। আমরা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি, 2 ঘন্টা সময়টা কিন্তু অতীতে শুরু হয়েছে, কিন্তু আমরা এখনো ফুটবল খেলছি। আপনি যেটা বলেছেন ওইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান রয়েছে। আমি ভাত খেয়েছি, তারা তাস খেলেছে, এগুলো ঘোলাবে না, হ্যাঁ এগুলো কখনো ঘোলাবে না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা রাজু ভাই দেখেন এখানে বলছেন যে আমি এই স্কুলে 2 বছর ধরে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স। তোমার বাড়ি থেকে স্কুল কত দূরে, এটা কি হবে? How far হাউ is ফার, হাউ your ফার, school হাউ ফার ইজ দ্য স্কুল ফ্রম ইয়োর হাউস, from the house? ফ্রম ইয়োর হাউস। প্রায় প্রায় 2.5 মাইল হবে, তাহলে এটার ইংলিশ কি হবে? প্রায় 2.5 মাইল হবে, অলমোস্ট অলমোস্ট 2 kilometers. 2 কিলোমিটার। অলমোস্ট 250। বা অ্যাবাউট, স্যার অ্যাবাউট দিও হবে না? অবশ্যই অ্যাবাউট দিলেও হবে, এটা অ্যাবাউট দিলে বেশি ভালো হয়।
নিয়ারলি 2.5 মাইলস। দেখেন অ্যাবাউট, এখানে অ্যাবাউট দিলে হয় অ্যাবাউট 2.5 মাইলস অথবা অলমোস্ট 2.5 মাইলস। নিয়ারলি 2.5 মাইলস অর্থাৎ স্কুল আমার বাসা থেকে, আমার বাড়ি থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে। অতিথি বলছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হুম। আচ্ছা দেখেন, এখানে আমরা এবার নূপুর দিদি আপনি শুরু করেন, আপনি এখান থেকে ট্রান্সলেট করবেন। রাজু ভাই অনেকগুলো বলেছে, আপনি বলবেন যে তোমার ক্লাস কখন শুরু হয়। তাহলে কখন ইংরেজি কি বলেন তো, কখন ইংরেজি কি? হোয়েন মানে কখন। থ্যাংক ইউ। তাহলে তোমার ক্লাস কখন শুরু হয়? কালারটা একদম কালার এটা চেঞ্জ করা যাচ্ছে না, এটা ওই কিছুদিন আগে ওই পিডিএফ ফাইল করার সময় এই এক্সেল ফাইলে তৈরি করা হয়েছে, কালারটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, তোমার ক্লাস কখন শুরু হয় কি হবে? কখন ইংরেজি কি? হোয়েন। স্টার্টিং ক্লাস। হোয়েন ইউ হবে কেন? তা তোমার তোমার আছে যে, দেখেন এখানে দুইটা বিষয় লক্ষ্য করতে হবে। হোয়েন তো দিবেনই, আর এখানে ক্লাসটাকে কিন্তু থার্ড পারসন ধরা হচ্ছে। তাহলে এই বাক্যটা নিশ্চয়ই তোমার ক্লাস কখন শুরু হয়, বিষয়টা মাথায় রাখতে হবে প্লিজ। এখানে এইটা মনে করতে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কে প্রশ্নবোধক করতে গেলে ডু বা ডাজ আসে। তাহলে এটা তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তোমার কখন, তোমার ক্লাস কখন শুরু হয়? হোয়েন ডাজ ইওর ক্লাস স্টার্ট? হোয়েন ডাজ ইওর ক্লাস স্টার্ট? তোমার ক্লাস কখন শুরু হয়? না না না, তোমার এখানে ইউ হবে না তো, এখানে ইউর হবে। ইউর মানে তোমার, ইউ মানে তো তুমি। হোয়েন ডাজ ইউর ক্লাস স্টার্ট? তোমার ক্লাস কখন শুরু হয়? তো সবুজ কি বলছে? 10টায়। এটা বলতে পারেন at 10 o'clock or at 10 a.m, অথবা বলতে পারেন মাই ক্লাস স্টার্টস at 10 o'clock, অথবা এটা বলা যায় at 10 o'clock in the morning, সকাল 10টায় আমার ক্লাস শুরু হয়। গেস্ট বলছে হোয়েন ডু ইউ গো ফ্রম দা হোম, ফ্রম হোম, তুমি বাসা থেকে কখন বের হও? রাজু কি বলছে, সরি সবুজ বলছে আই ডোন্ট গো অন ফুট। এই দেখেন অন ফুট মানে কি বলতে পারেন কেউ? অন ফুট শব্দের অর্থ কি? পায়ে হেঁটে যায়। নো, এখানে বলছে যে আই ডোন্ট গো অন ফুট, আমি পায়ে হেঁটে যাই না। এই যে ডোন্ট রয়েছে, অন ফুট মানে স্যার পায়ে হেঁটে না। হ্যাঁ তো এর আগে নেগেটিভ রয়েছে না, আই ডোন্ট আমি যাই না। হ্যাঁ এর আগে পায়ে নেগেটিভ রয়েছে, আই ডোন্ট গো অন ফুট, আমি পায়ে হেঁটে যাই না। তো কিসে যায়? বলছে যে ডু ইউ গো বাই বাস? গেস্ট বলছে, অতিথি বলছে ডু ইউ গো বাই বাস, তুমি কি বাসে চড়ে যাও? সবুজ বলছে ইয়েস। সবুজ কি বলছে? ইয়েস, আমি বাসে চড়ে যাই। গেস্ট বলছে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর স্কুল? তোমার স্কুলে কতজন ছাত্র আছে? ছাত্র ছাত্রী আছে। তারপর সবুজ বলছে অ্যাবাউট কি হবে? 900। হ্যাঁ প্রায় 900, অ্যাবাউট মানে হচ্ছে প্রায়। গেস্ট বলছে হুইচ ইজ ইউর ফেভারিট সাবজেক্ট? কি বলছে? হুইচ ইজ ইউর ফেভারিট সাবজেক্ট, তোমার প্রিয় সাবজেক্ট কোনটি? হ্যাঁ গেস্ট বলছে হুইচ ইজ ইউর, দেখেন হুইচ মানে হচ্ছে কোনটি। সবুজ বলছে আই লাইক হিস্ট্রি মোস্ট। আই লাইক, কেন? মোস্ট হচ্ছে কি বেশি পছন্দ করি, মোস্ট, মোর থেকে মোস্ট। আই লাইক হিস্ট্রি, আমি ইতিহাস পছন্দ করি, মোস্ট অধিকতর বা বেশি পরিমাণ। দিতে হবে না? হবে। ইন্টারেস্টেড মানে হচ্ছে আগ্রহী, আই এম ইন্টারেস্টেড ইন হিস্ট্রি মোস্ট, আমি ইতিহাসে বেশি আগ্রহী। এখানে লাইক দিয়েছে, লাইক মানে হচ্ছে পছন্দ করি, আই লাইক হিস্ট্রি মোস্ট। গেস্ট বলছে হোয়াট ইজ ইউর ফেভারিট গেম? গেস্ট কি বলছে? হোয়াট ইজ ইউর ফেভারিট গেম? সবুজ বলছে ফুটবল। সবুজ কি বলছে বলেন? ফুটবল ইজ মাই ফেভারিট গেম। গেস্ট বলছে ওকে স্টে ওয়েল। গেস্ট কি বলছে? ওকে স্টে ওয়েল, মে ইউ লিভ লং। কি বলা হচ্ছে বলেন? মে ইউ লিভ লং। দেখেন এই যে একটা ডায়লগ আমরা করলাম, এইভাবে যদি আপনারা ডায়লগ প্র্যাকটিস করেন, ডায়লগ প্র্যাকটিস করলে দ্রুত কথা বলা যায়। আমরা যখন, আপনি দোকানে গিয়েছেন, সুপার শপে গিয়েছেন, কেনাকাটা করবেন, রাস্তায় কোনো ফরেনারের সঙ্গে দেখা হলো, আননোন পার্সনের সঙ্গে দেখা হলো, তখন কি করতে হয়? তখন কিন্তু তার সাথে আমাদেরকে প্রশ্ন করতে হয়। প্রশ্ন বিনিময়, তাকে বলছেন যে আপনার নাম কি, তো এটা প্রশ্ন করতে গেলে তো WH একটা ওয়ার্ড লাগবে, হোয়াট লাগবে, হোয়াট ইজ ইউর নেম। আপনার বাসা কোথায়, আপনার বয়স কত, আপনি কত ইনকাম করেন, আপনার কয়জন ছেলে মেয়ে, আপনার বয়স কত, বা আপনি কোথা থেকে এসেছেন, তাই না? আপনারা কয় ভাই বোন,
এইগুলো প্রশ্ন করতে গেলে তো WH ওয়ার্ড জানা লাগবে। তো এইভাবে কিন্তু এই ডায়লগ গুলা প্র্যাকটিস করার মাধ্যমে আমরা দ্রুত কথা বলাটা শিখতে পারবো। তো দেখেন এখানে কিছু স্পোকেন রুল একটু দেখাই আজকে আপনাদের। আর আরেকটা যে মেইন বিষয় সেটা হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে প্রত্যেকেরই দেখলাম। একটু বেশি বেশি দাম। হ্যাঁ হ্যাঁ, ডায়লগ দেখেন, এই যে ডায়লগটা না, গত ক্লাস থেকে আপনাদের ডায়লগ নিয়েছিলাম, আমার মনে নাই। আচ্ছা, এইখানে অনেকগুলো ডায়লগ রয়েছে। আমি ডায়লগ গুলো করে দেন, হ্যাঁ, তাহলে আমরা মনে হয় আগে দ্রুত আগাইতে পারবো। দ্রুত আগাইতে পারবেন। থ্যাংক ইউ। আমি এই ডায়লগ গুলা দিয়ে দিচ্ছি, এই ডায়লগ গুলো আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আর আমার একটু সমস্যা ছিল, ব্যস্ততা ছিল, যাই হোক মোটামুটি আমি ফ্রি হয়ে গেছি। ঈদের সময় আমি পুরো, সময় দিতে হবে। হ্যাঁ সময় দিব। আপনি অনেক দিন থেকে আমাকে নক করছেন, আমি দেখছি। আমি সরি, রিয়েলি সরি। আমি আগামীকাল থেকে সবাইকে না, আপনাকে না, সবাইকে সময় দিব। হ্যাঁ, অনেক কাজ পেন্ডিং পড়ে আছে। মিতা আপাও হয়তো অনেক কথা আমাকে বলতে চাচ্ছে। তো আমি সবাইকে আগামীকাল থেকে ফোন করব, সময় দিব। আপনারা যে হোম টাস্ক গুলো আমাকে পাঠাইছেন এইগুলো আমি করে দেখাবো। আচ্ছা, তো দেখেন এই জায়গাটা আমি একটু দেখাই আজকে। এই ভার্ব ফর্ম গুলো আপনারা করবেন, মুখস্থ করবেন, করে এইগুলা থেকে একটু সেন্টেন্স মেক করবেন। করলে কি হয় জানেন, এইগুলা কিন্তু শুধু শুধু মুখস্থ করে মনে রাখা যায় না। আপনি 10টা মোবাইল নাম্বার কি মুখস্থ করতে পারবেন? কেউ বলতে পারবেন যে স্যার আমার 10 জনের মোবাইল নাম্বার মুখস্থ আছে? পারবেন না। কেন জানেন? একটা মুখস্থ করলে দ্বিতীয়টা যখন মুখস্থ করতে যাবেন তখন প্রথমটা ভুল হয়ে যাবে। এটা কিন্তু প্রমাণিত, ইট ইজ প্রুভড। আপনি যখন 10 নাম্বারের নাম্বারটা মুখস্থ করবেন, আপনার এদিকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম নাম্বার গুলা কিন্তু মনে থাকবে না। তো এই যে ওয়ার্ড গুলা আপনি মুখস্থ করতেছেন, স্পেল, স্পেল, স্পেলড, স্পেন্ড, স্পেন্ট, স্পেন্ড, স্টেল, স্টোল, স্টোলেন, এইভাবে মুখস্থ করতে থাকেন। এই প্রথম দিকের গুলো শেষে যখন চলে আসবেন মুখস্থ করতে করতে, প্রথম গুলো আপনার আর মনে থাকবে না। একেবারে ধ্রুব সত্য এগুলো। কিন্তু কিভাবে মুখস্থ করা যায়? হুম, স্যার একটা কথা বলবেন? বলেন, অনেকগুলো বলেন, একটা না। স্যার এগুলো আমি প্রায় 30টার মতো স্যার মুখস্থ করছিলাম স্যার। পরে 35টা কয়েকদিন মুখস্থ আবার করেছেন, অনেক প্র্যাকটিস ধন্যবাদ। করি স্যার, হুম। পরে স্যার আবার ভুলে গেছি স্যার। তাহলে আপনার মনের কথাটা আমি আগে থেকে অগ্রিম বলে রেখেছি যে এইগুলো মুখস্থ করতে যাবেন, তখন দেখবেন এই মুখস্থ করতে করতে যখন সামনের দিকে আগাবেন পিছনের গুলো মনে থাকে না। তো এখানে একটা সূত্র আছে, সূত্রটা কি? এই ওয়ার্ড গুলা দিয়ে বাক্য তৈরি করতে হয়, বাক্য তৈরি করে খাতায় লিখতে হয়। ইউটিউবে দেখবেন অনেকে কিন্তু এই মেডিসিনটাই দেয়। এই যে ব্রিং মানে আনা, ব্রট মানে এনেছিল বা এনেছিলাম, ব্রট মানে আনিয়াছে, তাই না? তো এইটা আপনি মুখস্থ করলেন, ব্রিং মানে আনা, ব্রিং মানে আনা, ব্রট মানে এনেছিল, ব্রট মানে আনিয়াছে। এই মুখস্থ করে দ্বিতীয়টা আসবেন, ক্লাইম মানে উপরে ওঠা, আরোহণ করা বা গাছে চড়া, ক্লাইমড, ক্লাইম। ডিগ মানে খনন করা, ডিগ, ডাক, ডাক। এইভাবে মুখস্থ করতে থাকবেন। একদিনে অনেকগুলা মুখস্থ করা যায়। কিন্তু ঘুম পড়বেন সকালে উঠে দেখবেন আপনার আর কিচ্ছু মনে নাই। তো এখানে কি করতে হয়? বাক্য করবেন। ব্রিং, কিভাবে বাক্য করবেন? আই ব্রিং আ শার্ট ফর হিম, বা মাই ফাদার বট এ শার্ট, মাই ফাদার ব্রট এ শার্ট ইয়েস্টারডে। আমার বাবা গতকাল আমার জন্য একটা জামা এনেছিল। এখানে ব্রিং থেকে ব্রট করতে হবে, BROUGHT। ব্রিং থেকে কি করতে হবে? ব্রট। তারপর দেখেন, ডিগ মানে খনন করা, ডাগ মানে খনন করেছিল, আবার ডাগ মানে খনন করিয়াছে, ডিগ, ডাগ, ডাগ। এই ডিগ দিয়ে বাক্য রচনা করবেন। আমি একটা পুকুর খনন করি, আই ডিগ এ পন্ড, আই ডিগ এ পন্ড। আমি একটা পুকুর খনন করেছিলাম, আই ডাগ এ পন্ড। ডিগ থেকে ডাগ। তারপর দেখেন এখানে রয়েছে শাইন, শাইন মানে হচ্ছে কিরণ দেওয়া, শাইন, শোন, শোন। তারপর রয়েছে এখানে কি দেওয়া যায়? বাইন্ড, বাইন্ড মানে বাঁধা। যদি বলা হয় আহ লাঠিগুলো বেঁধে ফেলো, বাইন্ড দা স্টিক্স। লাঠিগুলো, অনেকগুলো লাঠি আপনার সামনে দিলাম, আমি বললাম যে লাঠিগুলো বাঁধো, বাইন্ড দা স্টিক্স। লাঠিগুলো বেঁধেছিলাম, আমি অনেকগুলো লাঠি বেঁধেছিলাম। আই বাউন্ড, বাইন্ড মানে হচ্ছে বাঁধা, বাউন্ড, আই বাউন্ড সো মেনি স্টিক্স। তাহলে এইভাবে যখন আপনি বাক্য রচনা করবেন এবং একটু খাতায় লিখবেন, দেখবেন এই ওয়ার্ডগুলো আপনার অনেকদিন মনে থাকবে। এবং ওইগুলা মাঝে মাঝে আপনাকে বলতে হবে, আপনার কথা বলার ভিতরে ওই শব্দগুলাকে আনতে হবে। এই শব্দগুলা যদি আপনি কথা বলার ভিতরে আপনি নিয়ে আসেন, এইগুলা যদি আপনি ব্যবহার করেন, তাহলে যে কোনো জিনিস আপনি ঘরে কিনে ফেলে রাখবেন, দেখবেন ওই জিনিসটা মরিচা পড়ে যাবে, ওইটার উপরে ময়লা পড়ে যাবে। কিন্তু প্রতিনিয়ত যদি আমরা ব্যবহার করি, সেটা কিন্তু একেবারে ঝাঁ চকচকে থাকে। এটাও ঠিক তাই, যে কোনো বিষয় শিখে এটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। তো এটা ইউজ হচ্ছে না, তো ইয়েস, সেজন্য আমার মনের ভাইয়া কথাটা আমাদের বলেছি। মনে হয়
আমরা সিকোয়েন্সটা মেনটেন করলে ভালো হবে, হ্যাঁ, যেমন সিকোয়েন্স আপনি এটা বলতে আপনি চেয়েছিলেন। সিকোয়েন্সটা কেমন ছিল যেন? হ্যাঁ আমি এইটা করেছিলাম যে একটা প্যাসিভ ট্রান্সলেশন দিয়েছিলাম বাংলায়। এটা হুম হুম করছি। হুম অনেকগুলো ব্যাচ পড়ান, এটা আপনি ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। কারণ আমরা অনলি আপনার কাছে পড়ি, কিন্তু আপনি অনেকেই আপনি টাচে আছেন। হুম তো হুম হুম সিকোয়েন্সটা মেনটেন বলতে আপনি যেটা আজ দেখিয়েছেন, হুম হুম। নেক্সট ক্লাসে ওইটা আমাদের ফিনিশ করার পরে নতুন আর একটা কিছু ধরলে কাজ ভালো আছে হবে। আমাদের হ্যাঁ হ্যাঁ, করতে হবে। ভালো বলেছেন, এটা ক্লাসের তো শুরুতে। আপনি হুম 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 হুম। অবশ্যই অবশ্যই, এটা এটা আমি আজকের ক্লাস থেকেই পাবেন। এই যে ডায়লগ দিচ্ছি আমি পরপর 3টা 4টা ক্লাসে এই ডায়লগ গুলাই নিব। ডায়লগটা শেষ হলে তখন অন্য জায়গায় যাব, তখন হয়তো অন্য কোনো আইটেম আমরা শিখাবো। হ্যাঁ, এই সিকোয়েন্সটা হলে আপনাদের একটা ইয়ে থাকবে যে আমাদের স্যার গতকাল ডায়লগ দিয়েছিল, তাহলে আজকেও আমাদের ডায়লগ পড়া রয়েছে। তো দেখেন আজকে যে ডায়লগটা আমি করালাম, এই ডায়লগটাই আপনাদের আগামীকালকের ক্লাস, আগামীকাল ঈদের শেষ ক্লাস, অর্থাৎ আগামীকাল ক্লাসে 2 থেকে 3 দিন ছুটি থাকবে। তো এই যে ডায়লগের নিচে আরো অনেক ডায়লগ আছে, একটা বড় লম্বা শিট। এখানে দেখেন একজন গৃহকর্তা বলছে যে গৃহকর্তা এবং একজন অতিথির ভিতরে একটা ডায়লগ। অতিথির আগমন উপলক্ষে আপনি একা এসেছেন? একলা কেন, ভাবি কোথায়? অতিথি বলছে আসার শেষ মুহূর্তে সে তার মত বদলে ফেললো, আগামীবার অবশ্যই আপনার বাসায় আসবে। গৃহকর্তা বলছে আচ্ছা বসুন, চা খাবেন নাকি কফি খাবেন? অতিথি বলছে চা চলবে, টি উইল ডু। গৃহকর্তা বলছে আসতে কোনো অসুবিধা হয়নি তো? গাড়িতে কি ভিড় ছিল? দেখেন এই শব্দগুলা কিন্তু আমরা খুব ইজিলি বলতে পারি। আসতে কোনো অসুবিধা হয়নি তো, তাহলে এটা কিভাবে বলবেন? হুম, আসতে কোনো অসুবিধা হয়নি তো, বলেন তো এটা কি হবে? হুম, এনিওয়ান ক্যান সে? হুম, was there any problem to reach, অথবা how was the journey, was the train crowded? অর্থাৎ আপনার ভ্রমণটা কেমন ছিল, বা ট্রেনটা কি খুব জনাকীর্ণ, বা খুব ট্রেনে খুব ভিড় ছিল? গেস্ট বলছে ইয়েস ইট ওয়াজ, ট্রেনে একটু ভিড় ছিল, বাট আই হ্যাড মাই সিট রিজার্ভড। দেখেন আই হ্যাড মাই সিট রিজার্ভড, আমি আমার সিট রিজার্ভ করে রেখেছিলাম। ইট ওয়াজ কোয়াইট কমফোর্টেবল, এটা ছিল সম্পূর্ণ আরামদায়ক। ইট ওয়াজ কোয়াইট কমফোর্টেবল। হোস্ট বলছে ইউ ডিড ওয়েল, আদারওয়াইজ ইট উড হ্যাভ বিন ইনকনভিনিয়েন্ট। গেস্ট বলছে দ্যাট ইজ হোয়াই আই গট মাই সিট রিজার্ভ, ওয়েল আই থিঙ্ক আই শুড গো ফর আ বাথ রাইট নাও, আই এম টায়ার্ড। তারপর বলছে হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ ফর ব্রেকফাস্ট। দেখেন কত সুন্দর একটা বাক্য। হোয়াট উড ইউ লাইক, তুমি কি খেতে পছন্দ করো, টু হ্যাভ ফর ব্রেকফাস্ট। এখানে লাইক মানে পছন্দ করা, উড ইউ লাইক। আমি উডের ব্যবহারের উপরে আপনাদের একটা ক্লাস নিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে উডের ব্যবহারটা অনেক বিশাল। এই উডের ব্যবহারটা এত বিশাল, উডটা যে কোনো সময় ব্যবহার করা যায়। আপনি ভদ্রভাবে কাউকে বা কারোর সাথে কথা বলতে গেলেই প্রতিটা সেন্টেন্সে আপনাকে উড ব্যবহার করতে হবে। উড ইউ প্লিজ টেল মি ইউর নেম, তুমি কি তোমার নামটি বা আপনি কি আপনার নামটি আমাকে বলবেন? এখানে ভদ্রতার সঙ্গে উড ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? উড। হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ ফর ব্রেকফাস্ট, আপনি ব্রেকফাস্টে কি খেতে ভালোবাসেন? গেস্ট বলছে আই টেক টি, আমি চা পান করি। আমি চা পান করি। প্রিফারেবল 2 কাপস। হোস্ট বলছে এনিথিং টু ইট বিসাইডস, এর পাশাপাশি আর কি কিছু খাবেন? এই যে দেখেন আমি যেভাবে কথা বলছি, এই কথাগুলো আপনারাও বলতে পারবেন, এই কথাগুলো আপনারাও বলতে পারবেন। এই ডায়লগটা জাস্ট একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে আপনারা ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি দুইটাই আপনারা বলতে পারবেন। এখানে আমি ইংরেজি পড়ে পড়ে যেমন বাংলা বলে দিচ্ছি, আপনাদের এখানে বাংলা পড়ে তার ইংরেজি করতে হবে। গৃহকর্তা বলছে বাড়ির মালিক আপনি কি প্রাতরাশে বা ব্রেকফাস্টে চা খাবেন না কফি খাবেন? অতিথি বলছে আমি চাও খাই, আমি কফিও খাই, দুইটার যে কোনো একটা দিলে চলবে। গৃহকর্তা বলছে চায়ের সঙ্গে আর কি কিছু খাবেন? অতিথি বলছে না, শুধু চা হলে চলবে। এই যে দেখেন প্রশ্ন করছে অতিথি গৃহকর্তা, আর উত্তর দিচ্ছে অতিথি। এই ডায়লগটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার সব থেকে বেস্ট মিডিয়াম। তো এইভাবে আমরা প্রত্যেকদিন, এখানে অনেকগুলো ডায়লগ রয়েছে, আমরা একই সাথে মেলা পড়া আমি দিয়ে দেখতেছি, কিন্তু আপনাদের ভালো ফলাফল হচ্ছে না।
কেন হচ্ছে না? কারণ অনেক ধরনের পড়া দিলে আপনাদের বুঝতে